আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাকে একটু জানান, যারা ফেসবুক বা জুমে আছেন সবাই ঠিকঠাক আমাকে শুনতে পাচ্ছেন কিনা, একটু আমাকে জানাবেন। আচ্ছা, হ্যাঁ, সব ঠিক আছে। সব দেখা যাচ্ছে, সব পরিষ্কার শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই আজকের ক্লাস। আচ্ছা, যদিও ফেসবুকের কমেন্টগুলা হয়তো ঠিকঠাক মতো দেখতে পাবো কিনা। আচ্ছা, একজন আমার খবর জিজ্ঞেস করছে। সে বলছে যে আমি সবসময় ভালো থাকি। হ্যাঁ, ভেরি গুড। ওকে। আমি একটু মোবাইল থেকে ফেসবুকের কমেন্টগুলো দেখার চেষ্টা করি, কারণ সামনে আমার যে স্ক্রিনটা আছে এখানে আসলে ইয়া হচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা কি আরেকটু ওয়েট করবো? আপনাদের কার কি অবস্থা একটু বলেন তো। এখন আশেপাশে সবারই একটু ইয়া হচ্ছে, এইটা আমরা জানি। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি যেহেতু ক্লাসে আসছি, সুতরাং ক্লাস নেওয়ার দরকার নেই, এটা এখন বলাটা খুবই বেমানান। এইটা কেউ বলিয়েন না। অন্যান্য দিনের থেকে দেখি আজকে লোকজন কম, এটার কারণ কি? আজকে তো ক্লাস হবে, প্রতিদিনই তো ক্লাস হয় আমাদের, তাই না? আর সাধারণ জ্ঞানের ক্লাস কম হচ্ছিল দেখে আপনাদেরও একটা ইয়া ছিল, কনসার্ন ছিল এটা নিয়ে, যে সাধারণ জ্ঞানের ক্লাস কম হচ্ছে। তো এই জন্য আমরা একটু ক্লাসটা আজকে করি। আজকে আমি যেটা করব সেটা হইলো যে আমরা প্রচুর কোশ্চেন সলভ করব, খুব ডিটেলসে যাব না, যেহেতু ডিটেলসে গেলে যাওয়া যায়, বাট একটু আহ, একটু লিমিটেশন আছে আমার। একটু অবস্থা খারাপ। ওকে, আনফর্চুনেটলি আমার সামনের স্ক্রিনটা যে হইল। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। ওকে, আজকে আমরা যেটা করব যে আমরা গত যে ক্লাসগুলো করছি, প্রিভিয়াস যে ক্লাসগুলো করছি, প্রথমে ক্লাসের শুরুতে প্রিভিয়াস ক্লাসগুলোর কিছু ইয়া দেখে নিই। হুম। দেখি যেগুলো আপনাদের মনে আছে কিনা। চলেন, কয়েকটা আমরা রিকল করব কিছু প্রিভিয়াস ক্লাসের কন্টেন্ট সলভ করার পরে।
তারপরে হচ্ছে নেক্সট ইয়াতে যাব। ঠিক আছে, কোনো এক্সট্রা সাউন্ড আসতেছে কি? আমার এখানে ফ্যান ট্যান কিছু অন করা আছে, আমি একটু বন্ধ করে দিলাম। হোপফুলি এখন আওয়াজ ঠিকঠাক মতো পাচ্ছেন। আচ্ছা, লাবণী বলছে যে আজকে 3 ঘন্টা ক্লাস নেন। ওকে, ঠিক আছে। তো 3 ঘন্টা ক্লাস নেওয়ার জন্য আমাদের রেগুলার যে স্টুডেন্টগুলো ছিল সেগুলোকে আপনি নিয়ে আসেন। কারণ মানে অসুস্থ হয়তো আমি, বা যাই হোক, এটা ওই যে সুমন স্যার মনে হয় কমেন্ট করছে, তো ওইটাতে আর কি সবাই আমি দেখলাম সুমন স্যারকে ধন্যবাদ, উনি আমার হেলথ ইস্যু নিয়ে কনসার্ন জানাইছে। বাকি যারা জানাইছেন সবাইকেই ধন্যবাদ। কিন্তু আহ, এগুলো তো লাইফের একটা পার্ট। আবার এই যে ক্লাস নেওয়া বা আপনাদের সেবা দেওয়া, এটাও লাইফের একটা পার্ট। সো একটার জন্য আরেকটা বন্ধ রাখা, এটা আসলে খুবই আহ, উচিত না আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এখন আমরা যেটা করব, যেটা আমি বলতেছিলাম, আহ, যেটা আমি বলতেছিলাম সেটা হইলো যে আহ, একটু আমি এখানে আর মেনশন দিতে পারতেছি না। আপনি যেটা আপনারা যেটা করবেন, আপনাদের যারা বন্ধু বান্ধব বা যারা ইয়া হয়েছে, আমাদের এই কোর্সে স্টুডেন্ট আছে, তাদেরকে একটু মেনশন দেন যেন ওরা আসে, ইয়া করতে পারে আর কি। তো আমরা ওদের আসতে আসতে আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের কিছু কন্টেন্ট চলেন একটু সলভ করে ফেলি, ধুমধাম কিছু সলভ করে ফেলি। ঠিক আছে, আচ্ছা। তো কয়েকটা 5-6টা কোশ্চেন আসছে মনে হয় এতদিন ধরে আমরা যা যা পড়ছি সেগুলোর উপরে। এরপরে হচ্ছে আমরা গত ক্লাসে যা পড়ছি সেগুলোতে চলে যাব। তো দেখেন, নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে? দেখেন 38 BCS এ আসা প্রশ্ন, এটি কিন্তু আমরা অলরেডি সলভ করেছি। একটু ঝটপট অ্যান্সার দিয়ে ফেলেন। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে? জুমে এতক্ষণ অনেকেই অ্যান্সার করে ফেলছে, নাম পড়ে শেষ করতে পারবো না। বলেন কোথায় প্লাইস্টোসিন চত্বর রয়েছে? হ্যাঁ, ভেরি গুড। ঘ, গাজীপুর। আমরা এটা ম্যাপে কিন্তু দেখছিলাম যে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এই যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে প্লাইস্টোসিন চত্বরের অন্তর্গত। মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, টাঙ্গাইল, ময়মনসিংহ, তারপরে গাজীপুর, ওই যে মধুপুর গড়, এই যে জায়গাগুলো আছে এগুলো কিসে ছিল বলেন তো? বাংলাদেশের একদম, মানে বাংলাদেশের যদি মানচিত্রটা দেখেন একদম সেন্টার পয়েন্টে, মানে ঢাকার ঠিক উত্তরে ওই জায়গাগুলোকে আমরা কি বলছিলাম? প্লাইস্টোসিন কালের সোপান বা প্লাইস্টোসিন চত্বর এরকম বলছিলাম। এবং আরো কিছু ছিল, যেমন কুমিল্লা ছিল এটার মধ্যে। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, ওই যে রেলিভেন্ট, দেখেন মধুপুর গড় কোথায় অবস্থিত? হ্যাঁ, মধুপুর গড় কোথায় অবস্থিত? এটাই যে একটু আগে আমি যেটা বললাম সেটাই, মধুপুর গড় কোথায় অবস্থিত। আহ, মানে আগের কোশ্চেনের সাথেই রেলিভেন্ট এইটা। মধুপুর গড় কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সার বলেন তো? মধুপুর গড় কোথায় অবস্থিত? এটাও 2018 সালে আসা প্রশ্ন। আমরা কিন্তু এখন বিগত ক্লাসগুলার জাস্ট একটু রিক্যাপ করতেছি, মূল ক্লাস একটু পরে ঢুকবো। মধুপুর গড় কোথায় অবস্থিত বলেন তো? খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী। কোথায়? 4টা অপশন আছে, মনে আছে? কুমিল্লা তো হবে না, কারণ আমরা জানি কুমিল্লার লালমাই পাহাড় হচ্ছে ওই যে প্লাইস্টোসিনের অন্তর্গত। রাজশাহী তো আসলে বরেন্দ্র ভূমি, এটাও হবে না। খুলনা তো আসলে এটার মধ্যে কোনোভাবেই পড়ে না। বেসিক্যালি একটাই অপশন থাকে, যেটা আমরা একটু আগেই বলতেছিলাম, যে টাঙ্গাইল, ময়মনসিংহ, এই মধুপুর গড়। একটু আগেই তো মানে কথার ফাঁকে আমি বলে দিছিলাম। ঠিক আছে, আচ্ছা। আমি খুবই আশাহত হচ্ছি এই বিষয়ে যে মমিনুল ইসলাম বলছে, স্যার জুমে পাসপোর্ট ভুল দেখায় কেন? আমি জানি না, জুমে অলরেডি 100-র বেশি লোক। আমার সামনের স্ক্রিনটা আপাতত চলে গেছে। আমি এখানে আমি লাস্ট যখন দেখতে পাইছি তখন দেখছি জুমে প্রায় 130 বা এরকম লোক ছিল। হ্যাঁ, আচ্ছা। আপনি কেন পারেন নাই বলতে পারতেছি না। ক্লাসের মাঝখানে আর এই ঝামেলা না করি, আপনি আজকে একটু ফেসবুকে লাইভ করে নেন। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সটে যাই। হ্যাঁ, নেক্সট প্রশ্নে যাই। সেটা হইল সাজ্জাদ ভাই আছে? স্ক্রিনটা জানেন এটার বিষয়ে? হান্নান ভাই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই পিছনে একটু লুজ হয়েছে এই জন্য এটা চলে গেছে। থাক, আবার বন্ধ হয়ে গেলে আবার বিপদ। লাইভ ডিসকানেক্ট হবে না তো? থাক থাক, আবার লাইভ ডিসকানেক্ট হলে বিপদ। ওকে,
তাহলে নেক্সট প্রশ্নে যাই, চলেন। বাংলাদেশের সবচেয়ে বড় উপকূলীয় চর অঞ্চল কোনটি? এটা আমরা গত ক্লাসে মনে হয় আইডিয়া পাইছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় উপকূলীয় চর অঞ্চল কোনটি। এটাও শিক্ষক নিবন্ধনে আসছিল 2022 সালে। তো এটা একটু অ্যান্সার করে ফেলেন তো, যে বাংলাদেশের সবচেয়ে বড় উপকূলীয় অঞ্চল, সবচেয়ে বড় উপকূলীয় চর অঞ্চল কোনটি? টাঙ্গাইল বানান ভুল লিখছেন, টাঙ্গাইল বানান এইটা। টাঙ্গাইল, AIL, হ্যাঁ, AEL না। আচ্ছা, আচ্ছা, একটু সবাই দ্রুত অ্যান্সার করেন। সবচেয়ে এটার অ্যান্সার কি হবে বলেন তো একটু। আচ্ছা, সব দিক দিয়েই সমস্যা। বাংলাদেশের সবচেয়ে বড় উপকূলীয় চর অঞ্চল কোনটি? অ্যান্সার কি হবে? ভোলা। কেউ বলছেন চর কুকরিমুকরি। আচ্ছা, আচ্ছা, ভোলা আর হচ্ছে চর কুকরিমুকরি, এই দুইটার মধ্যে আসলে সবার একটু দেখতেছি কনফিউশন। তো একজন বা দুইজন কি আমাকে একটু কমেন্টে ইফ পসিবল যে একটু লিখে বলতে পারবেন মানে ঘটনাটা কি? এটার অ্যান্সার হচ্ছে চর কুকরিমুকরি। ঠিক আছে, আপনাকে যখন বলতেছে যে চর অঞ্চল বা চর বা দ্বীপ, এটার কথা বলতেছে। আপনি যে ভোলা বলতেছেন, ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার অন্তর্গত এটা, ঠিক আছে। কিন্তু আপনাকে যখন বলতেছে চর অঞ্চল, তখন আপনি বলবেন চর কুকরিমুকরি। এখানে অনেকেই আসলে অ্যান্সার করতেছেন যে আহ, কি বলে ভোলা বা এরকম। একজন লিখছে ভুলা। ও আল্লাহ, এই যে বানান শিখাইতে হবে। একজন লিখছে ভুলা, এই বানান হচ্ছে ভোলা। উচ্চারণ করেন কি ভোলা না, না ভুলা অ্যান্সার উচ্চারণ করেন? হ্যাঁ, ওকে, ভুলা। বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? 46 BCS। হ্যাঁ, এইটা দেখেন, বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। এটা আমরা পড়ছিলাম মনে হয়। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোনটা হবে বলেন তো? সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কোনটা হবে? কোনটা হবে বলেন? বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? ফেসবুকে রিপ্লাইটা আসতে একটু দেরি হয়, হ্যাঁ, যার জন্য আমি চাইলেও একটু ফাস্ট করতে পারতেছি না। যারা জুমে আছেন তারা একটু বিরক্ত হইতে পারেন, কিন্তু জুমের ওরা হচ্ছে সরাসরি একদম মানে এখানে আমি যা যা পড়াচ্ছি ওনারা একদম ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারেন, কিন্তু ফেসবুক বাসীরা একটু 5-7 সেকেন্ড পরে আর কি সেগুলো আসে। এই জন্য একটু অপেক্ষা করতে হয় আমাকে, হ্যাঁ, আমাকে গালি দিয়েন না। ওকে, বরিশাল, হ্যাঁ, ভেরি গুড। নেক্সটে চলে যাই, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? আচ্ছা, এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার হচ্ছে বলেন তো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? না, এটাও আমি বলবো না, আপনারা অ্যান্সার করেন। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ঝটপট, এগুলো আগের ক্লাসে পড়াশোনা, হ্যাঁ, এগুলা আগের
আগের ক্লাসের জিনিস। হ্যাঁ, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? এটা একটু বুঝে অ্যান্সার দিন। হ্যাঁ, আমরা সবই জানি, বাট তারপর আমরা একটু ভুল করে ফেলি। হ্যাঁ, একটু বুঝে অ্যান্সার করবেন, কিন্তু ধুমধাম অ্যান্সার করে ফেলেন না। হাতিয়া, অনেকে হাতিয়া বলতেছেন। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ঠিক নাকি এটা আগের অ্যান্সার আসতেছে? আচ্ছা, ভোলা। এটার অ্যান্সার কি? আমি বুঝতেছি না। ভোলা। ওকে, ভেরি গুড। তাহলে চলেন নেক্সটে যাই। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটা? এটা আমরা গত ক্লাসে পড়ছি। হ্যাঁ, সবচেয়ে বড় প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। হিলি স্থলবন্দর, এটাও গত ক্লাসে ছিল। আমরা এইভাবে মনে রাখছিলাম যে এই যে হিলি, হিলি থেকে আমরা মনে রাখছিলাম যে হাকিমপুর। হিলির হ আর এই যে হাকিমপুরের হ, যে হাকিমপুর দিনাজপুরের হাকিমপুর এলাকায় হচ্ছে হিলি স্থলবন্দরটি অবস্থিত। ঠিক আছে। ভারতের মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটি? আমরা গত ক্লাসে বলছিলাম এই যে বাংলাদেশের যে মানচিত্রটা, এই যে এখানে আছে কি মেঘালয়, মনে আছে? এখানে আছে আমাদের হচ্ছে এই যে মেঘালয়, এই মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর এই যে এই তামাবিল যে সীমান্ত বা তামাবিল স্থলবন্দর, গোয়াইন ঘাট সীমান্ত। সীমান্ত কোনটা? গোয়াইন ঘাট। ঠিক আছে, গোয়াইন ঘাট সীমান্ত। আর এটা তামাবিল কোথায়? সিলেটে। হ্যাঁ, মনে আছে নিশ্চয়ই, তাই না? তুমি এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট। গোয়াইনঘাট সীমান্ত কোন জেলায় অবস্থিত? একটু আগে আমরা পড়ছি সিলেট। ঠিক আছে, গোয়াইনঘাট সীমান্ত কোন জেলায় অবস্থিত? 2016 সালে আসছে কমার্স ব্যাংক। ঠিক আছে, দেখেন ব্যাংকের প্রশ্ন কিন্তু আমার সলভ হয়ে যাচ্ছে, যদিও এটা জানি না এই ব্যাংকে আপনারা কখনো পরীক্ষা দিবেন কিনা, বাট ব্যাংকে কি ধরনের প্রশ্ন আসে সেটারও কিন্তু একটা আইডিয়া হয়ে গেল। সুতরাং ওই যে জব সলিউশন কিনবেন কি কিনবেন না আমি জানি না, বাট জিকেতে দেখেন আমি কিন্তু যত জায়গা থেকে প্রশ্ন আনা যায় সব জায়গায় প্রশ্ন আনতেছি। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি টিকটাকে গোয়াইনহাট পড়াইলেন, তাহলে আবার কেন আরেকটা কোশ্চেন অ্যাড করছেন? এই কারণে যেটা আসলে ব্যাংকে আসছে। তো আপনাকে আইডিয়া দেওয়ার জন্য যে আমরা আসলে ব্যাংকের কোশ্চেনও সলভ করাচ্ছি এবং ব্যাংকে কি ধরনের প্রশ্ন আসে সেটাও একটা আইডিয়া হয়ে গেল। নেক্সটে যেই, তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? এটা আমরা গত ক্লাসেও দেখাইছিলাম যে ডাউকি। এই যে ডাউকি, এই ডাউকি ফল্টের ভূমিকম্পের কারণে আমরা গত ক্লাসে বলছিলাম, একদম গত ক্লাসে শেষ 2-3 মিনিটে অনেক গুরুত্বপূর্ণ একটা আইডিয়া পাইছিলাম আমরা নদীর, বাংলাদেশের নদী নিয়ে। তো সেখানে আমরা বলছিলাম যে সিলেট জেলার যে সীমান্তের সাথে এই যে ডাউকি ফল্ট, এই ডাউকি ফল্ট এ যে প্রচন্ড যে ভূমিকম্প হয় সেটার কারণে 1787 সালে, যদি আমি ভুল না করে থাকি, সালটা আসলে এখন জানার দরকার নেই, তো যে ভূমিকম্পটা হয় সেই ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়। তো এই যে সিলেটের ডাউকি ফল্ট, হ্যাঁ, সো সিলেট তো এমনিতেই সীমান্তবর্তী একটা জেলা। তো তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত? ডাউকি। মনে রাখা খুব সহজ, আপনি যত প্রশ্ন সলভ করবেন দেখবেন একটা আরেকটার সাথে কানেক্টেড, সো আপনার এমনি মুখস্থ হয়ে যাবে আর কি, মনে থাকবে জিনিসগুলা। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? আচ্ছা, এটা অনেক আগের প্রশ্ন, বাট তারপরেও এটা রেলিভেন্ট, কারণ সোনাদিয়া দ্বীপে একটা গভীর সমুদ্র বন্দর স্থাপনের একটা প্রস্তাবনা আছে। এবং সোনাদিয়া দ্বীপটা হচ্ছে আপনি দেখেন যে এটা মনে হয় আজকের, ও আচ্ছা, এটা হচ্ছে আজকের টপিক। দেখেন মনে আছে আপনাদের যে গত ক্লাসে আমরা কিন্তু 68 নাম্বার পর্যন্ত সলভ করছিলাম। আজকে হচ্ছে আমরা কি করতেছি, ওই যে 69 নাম্বারে আসছি। ঠিক আছে, 69 নাম্বারে আসছি। তো আজকে এই এখন থেকে নতুন কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি যেটা বলছি, যেহেতু আপনাদেরকে নদীর শীট আমি দিয়ে দিছি, তো নিশ্চয়ই ওইটা আপনারা দেখছেন। কতটুকু দেখছেন, নাকি ওটা শীট খালি আপনারা ফেলেই রাখেন, বা নোট যেটা আমরা দেই সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, আশা করি সবাই পারবেন, কারণ খুব কমন প্রশ্নগুলাই আসে, আসলে জটিল কোনো কিছু আসে না। আচ্ছা, তাহলে আমাকে একটু সবাই বলেন যে আপনারা সবাই রেডি কিনা, আমরা কি আজকের মূল ক্লাসে ঢুকতে পারি কিনা, সবাই কি বুঝছি?
আমরা এখন একটু মূল ক্লাসে ঢুকি, আজকের ক্লাসে ঢুকি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই যে জায়গাটা ছিল, এই যে জায়গাটা, হ্যাঁ, এইখানে আপনি যেটা দেখতেছেন, এই যে বিশেষ করে এই জায়গাটা থাকে, তো ইয়া লাগবে না, এইখানে আছে হচ্ছে আমাদের মহেশখালী। ঠিক আছে, এখানে কে আছে? মহেশখালী। এবং এই মহেশখালীতেই আসলে অনেক জিনিস আছে, অনেক গুরুত্বপূর্ণ আমার এখানে ঘটনা আছে, যেটা আমরা হয়তো পরে কোনো একটা স্লাইডে দেখবো আর কি। হ্যাঁ, পরে কোনো একটা স্লাইডে আছে। তো সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত, এটা আসলে যদিও অনেক আগের প্রশ্ন, বাট এটা রেলিভেন্ট এই জন্য যে লাল কাঁকড়া এখানে পাওয়া যায়, তারপরে হচ্ছে যে ওই যে সামুদ্রিক মাছ শিকার করা হয়, এবং এখানে শুটকিরও বিশাল এখানে একটা হাব আর কি বলা যায়। এবং এই যে জায়গাটা, এই যে আমরা দেখতেছি, এইখানেই হচ্ছে আপনার কক্সেস বাজার। এবং আপনি চাকরিটা পাওয়ার পরে কি করবেন? এই কক্সেস বাজারেই তো যাবেন সবার আগে, তাই না? এবং এই কক্সেস বাজার থেকে আপনারা যারা গেছেন তারা জানেন যে নির্দিষ্ট একটা সময়ে হচ্ছে যে জাহাজ যায় কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত, জাহাজ যায়। এবং ওখানে আসলে দেখার মতো কি আছে, যারা শুটকি লাভার তারা শুটকি কিনতে যায়, বা ওখানে আদিনাথ মন্দির আছে একদম পাহাড়ের উপরে, তো সেই আদিনাথ মন্দিরও আসলে ভিজিট করতে যায়। তো আমার যাওয়া হয় নাই কখনো মহেশখালী, কক্সবাজার যাওয়া হয়েছে। তো এই মহেশখালীর যে এই যে জায়গাটা, এখানে আরো একটা জিনিস আছে, মাতারবাড়ি আইল্যান্ড, যেটা মাতারবাড়িতে জাপানিজরা ওই যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতেছে, আমরা অনেক শুনছি এই জিনিসগুলো। তো এইটার অ্যান্সার আসলে সামুদ্রিক মাছ শিকারের জন্য। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, যে নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত। তো নিঝুম দ্বীপ আমরা খুব চমৎকার কিছু ম্যাপ দেখছি, এবং আপনাদের ধৈর্যের আসলে প্রশংসা না করে আমি পারতেছি না। আমি আসলে অনেকগুলা ম্যাপ দেখছিলাম আর কি। তো এই যে এইখানে যে আসলে ইয়াটা আছে, এটা হচ্ছে হাতিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে হাতিয়া। আর এই হাতিয়ার নিচেই এখানেই আছে হচ্ছে নিঝুম দ্বীপ। এখানে আসলে আসে নাই, কারণ এটা হাতে আঁকা, তো সবকিছু ওইভাবে আসে নাই। তো এই যে হাতিয়া, এই হাতিয়ার ঠিক নিচে এইটাই হচ্ছে আমার নিঝুম দ্বীপ। ঠিক আছে, নিঝুম দ্বীপ। তো কি বলছে, নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপ তাহলে কোথায় অবস্থিত? হাতিয়াতে অবস্থিত। ঠিক আছে, নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? হাতিয়া। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? ওকে, গত ক্লাসে আমরা কিন্তু পড়ছিলাম যে এইখান থেকে পদ্মা, এবং এইখান থেকে ব্রহ্মপুত্র এই রাজবাড়ির গোয়ালন্দে এসে মিলে। ঠিক আছে, এবং পরবর্তীতে মানে এটা হচ্ছে পদ্মা, আর এটা হচ্ছে যমুনা। যদিও আরো কাহিনী আছে আর কি। ব্রহ্মপুত্রের আসল ইয়াটা ছিল এরকম, যেটা ভূমিকম্পের পরে ওর গতিপথ পরিবর্তনের কারণে ওর হচ্ছে তখন কি পুরা, এটাকে আমরা বলি এখন পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র। ঠিক আছে, 1787 সালে যে ভূমিকম্পটা হয়, তখন যে গতিপথ পরিবর্তন হয়, তখন এই সোজা স্ট্রেট এইভাবে নেমে যায়। সোজা না, তার গতিপথের পরিবর্তন হয়। আমি তো সোজা আঁকছি, এতটাও এইভাবে নামে না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে রাজবাড়ি বা গোয়ালন্দ, রাজবাড়ির গোয়ালন্দ জায়গাটা। আর আমরা গত ক্লাসে দেখছিলাম যে আসামের লুসাই পাহাড় থেকে বরাক নদী ভেঙে আসলে দুইটা ভাগে ঢুকে। তো সেই দুইটা ভাগ প্রথমে কি কালনি, কালনি হয়ে একটু পরে আবার সেটা কি মেঘনা হয়ে এই দিকে নেমে আসে। ঠিক আছে, মেঘনা হয়ে, মেঘনা। আর এখানে লিখলাম কে, কে মানে কালনি। এটা হচ্ছে সুরমা, আর এটা হচ্ছে কুশিয়ারা। তো এই যে পদ্মা আর যমুনা রাজবাড়িতে যে মিলিত হইল গোয়ালন্দে, এরপরে এটা আরো প্রবাহিত হইতে থাকে, পদ্মা হিসেবেই প্রবাহিত হইতে থাকে। এবং এই পদ্মা প্রবাহিত হয়ে চাঁদপুরে, এই যে চাঁদপুর, এই চাঁদপুরে মিলিত হয়। এবং চাঁদপুরে মিলিত হওয়ার পরে এইটা আবার নিচে নেমে বঙ্গোপসাগরে মিলিত হয়, এবং এইটা কি হিসেবে? মেঘনা হিসেবেই পতিত হয়।
বঙ্গোপসাগরে। সো এই মেঘনা নদীর মোহনায় আসলে কি, এই যে হাতিয়া, তারপরে যেখানে আছে নিঝুম দ্বীপ, এগুলো অবস্থিত। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা। ঠিক আছে, ওকে। নেক্সট, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ঝটপট অ্যান্সার করেন। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? কি হবে অ্যান্সার? এটা বৃহত্তম দ্বীপ ভোলা। হ্যাঁ, বৃহত্তম দ্বীপ কোনটা? ভোলা। এটা তো আমরা গত ক্লাসে পড়ছি, এই যে ভোলা, খেয়াল করেন এই যে অংশটুকু, হ্যাঁ, এই যে বিশাল যে দ্বীপটা, এটাই কি? ভোলা। ঠিক আছে, এটা আপনারা আঁকছেনও গত ক্লাসের পরে। আচ্ছা, মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত? এখানে ছবি দেয়া আছে, ছবিটা আমি পিডিএফ যখন দিয়ে দিব তখন বুঝবেন। আমার মনে হয় যে স্ক্রিনে এখন খুব একটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত? তো আমি খেয়াল করেন এখানে দাগাই দিচ্ছি। এই ছবিটার কথা আমি গত ক্লাসে বলছিলাম যে এখানে মোটামুটি একটা আইডিয়া পাবেন। এই যে দেখেন সোনাদিয়া দ্বীপ কোথায়? কক্সবাজারে, এই যে মহেশখালীর অন্তর্গত। হ্যাঁ, সোনাদিয়া দ্বীপ। আবার এই যে কুতুবদিয়া, এটাও কোথায়? মহেশখালীতে। কুতুবদিয়া নিয়েও সামনে প্রশ্ন আছে। এই যে সন্দ্বীপ, এই যে উড়ির চর, ঠিক আছে, এই যে হাতিয়া, হাতিয়ার ঠিক নিচেই কি? নিঝুম দ্বীপ। বুঝছেন? আর এই যে মনপুরা, এই যে মনপুরা, মনপুরা দ্বীপ। হ্যাঁ, তো মনপুরা দ্বীপটা কোন জেলার অন্তর্গত? এই যে ভোলা। ঠিক আছে, কোন জেলার অন্তর্গত? ভোলা। তাহলে অ্যান্সার হচ্ছে ভোলা। বুঝছি? এটা যখন পিডিএফটা দিয়ে দিব তখন ম্যাপ আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। বোঝা গেছে? ওকে, নেক্সট, সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম কি? এটা আমরা মোটামুটি সবাই জানি, নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম নারিকেল জিঞ্জিরা। এটা খুবই কমন কোশ্চেন, তারপরে দেখেন 2023 সালে এই প্রশ্ন আসছে। হ্যাঁ, নেক্সট প্রশ্নে যাই। দ্য প্রিভিয়াস নেম অফ নিঝুম দ্বীপ ওয়াজ। দেখেন এটা কোথায় আসছে? 7টা সরকারি ব্যাংক এবং একটা আর্থিক প্রতিষ্ঠানের অফিসার ক্যাশ 2023, মানে খুব বেশি আগের প্রশ্ন না। দ্য প্রিভিয়াস নেম অফ নিঝুম দ্বীপ ওয়াজ, হ্যাঁ, চর ওসমান। দেখেন ব্যাংকের কোশ্চেনও কিন্তু সলভ হয়ে যেতেছে। হ্যাঁ, চর ওসমান। ওকে, নেক্সট, এই ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে বললেন। হ্যাঁ, একটু আমাকে বললেন, আমি আপনাদের কমেন্ট একটু দেখার চেষ্টা করব। নয়ন মিয়া বলছে গরিব বলে স্যার কমেন্ট পড়ে না। হ্যাঁ, আমিও গরিব। হ্যাঁ, এই জন্য কমেন্ট দেখি না। দ্য মাতারবাড়ি আইল্যান্ড ইজ ইন, আচ্ছা এটাও দেখেন ব্যাংকের প্রশ্ন। 10টা গভর্নমেন্ট ব্যাংক এবং একটা ফাইন্যান্সিয়াল সিনিয়র অফিসার 2024। আচ্ছা, এটা আরো রিসেন্ট কোশ্চেন। মাতারবাড়ি আইল্যান্ড কোথায় অবস্থিত? আমরা একটু আগেই পড়ছি। মাতারবাড়ি আইল্যান্ড কোথায় অবস্থিত? মহেশখালী। এবং আমি যে ছবিটার কথা বলছিলাম, দেখেন এই ছবিটা খুবই পরিষ্কার। এখানে দেখেন সোনাদিয়া দ্বীপ আছে। এই ছবিটা আপনারা যখন পিডিএফ পেয়ে যাবেন তখন নিশ্চয়ই দেখবেন। গত ক্লাসে একজন বলছিল যে চাকরি পাইলেই চরে চলে যাব, আজকে সে নিশ্চয়ই বলবে এই যে ইনানি বিচ, হ্যাঁ, চাকরি হইলেই স্যার ইনানি বিচে চলে যাব, বা এই যে হিমছড়ি আছে এখানে চলে যাব, পাহাড়ে উঠবো। হ্যাঁ, কক্সবাজার তো যাবই, এরপরে লাফ দিয়ে সোনাদিয়া আইল্যান্ডেও চলে যাব। হ্যাঁ, সোনাদিয়া আইল্যান্ড কোথায়? মহেশখালীতে। আর এই যে কুতুবদিয়া এখানে আছে এখানে আছে কুতুবদিয়া দ্বীপ। আর এই যে থানচি, আমরা অনেকবার এই থানচির নাম শুনছি, ঠিক আছে, কিন্তু আমি জানি না এগুলো কখনো দেখছি কিনা। ঠিক আছে, ওকে। আর এইখানে যে জিনিসটা দেখতেছেন এটা একটা নদী। হ্যাঁ, এটা একটা নদী, এটা মায়ানমারের ভিতরে। এখানে সাঙ্গু নদী আসছে কিনা, মনে হয় আসে নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে বুঝছি তো, মহেশখালীতে। ওকে, নেক্সট, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আমি জানি না ছবিটা দেখা যাচ্ছে। আমি একটু আমাকে একটু কমেন্টে জানান যে ছবিটা বোঝা যাচ্ছে কিনা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক পদের প্রশ্ন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা, এখানে আসলে একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটা আসলে এমন একটা দ্বীপে, সেই দ্বীপে আবার পাহাড়ের উপর অবস্থিত। ঠিক আছে, আমি হিন্টস দিয়ে দিলাম, বলেন যে মন্দিরটার নাম কি এবং মন্দিরটা আসলে কোথায় অবস্থিত? আচ্ছা, একজন লিখছে নারকাল গ্যাঙ্গেরা, এটা আবার কি? নারিকেল জিঞ্জিরা,
ওরে আল্লাহ, নারিকেল জিঞ্জিরা এখন কেন অ্যান্সার আসতেছে, এত পরে কেন? নারিকেল জিঞ্জিরা আরে আচ্ছা, কমেন্ট এই জন্যই পড়ি না, কমেন্ট পড়তে তো দাঁত ভেঙে যায়। আচ্ছা, বানান ঠিক করতে হবে, হ্যাঁ, বানান টানান ভুল করা যাবে না। নিজের দেশের এলাকা মহেশখালীকে একজন লিখছে মহেশখালী, তাও ভালো যে মহিষখালী লেখে নেই, হ্যাঁ, কে জানি লিখছে মহেশ, মহেশ খালি। আরো কিছুক্ষণ কমেন্টের দিকে তাকাইলে দেখবো মহিষখালী চলে আসছে, ঠিক আছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, এবং একটু আগে আমি যে আদিনাথ মন্দিরের কথা বলছি, শ্রী শ্রী আদিনাথ মন্দির, এটাই হচ্ছে সেই মন্দিরটা। এবং আমরা যদি পরের স্লাইডে যাই, দেখতে পাবো এই যে পাহাড়ের উপরে মন্দির, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, হ্যাঁ। তো এটাকে ওর মানে স্থানীয়রা বলে যে দ্য স্টেয়ার অফ হ্যাভেন, স্বর্গের সিঁড়ি, এরকম। এই যেদিকে দেখতে পাচ্ছেন পাহাড়, ঠিক আছে, সুন্দর জায়গা, দেখে আসতে পারেন। বাংলাদেশের কোন দ্বীপে বাতি ঘর আছে? বলতে হবে বাংলাদেশে কোন দ্বীপে বাতি ঘর আছে। বাংলাদেশের যেই দ্বীপে বাতি ঘর আছে, সেই বাতি ঘরটা আসলে এখন ওইভাবে নাই বললেই চলে। এটা আসলে কত সালের প্রশ্ন? 2020 সালের প্রশ্ন। আচ্ছা, বাতিঘর আসলে নাই এখন। বাতিঘরটা আমি যতটুকু পড়াশোনা করছিলাম, 1846 সালে বাতিঘরটা প্রথম তৈরি করা হয়। পরে আমাদের যে শঙ্খ নদী বা সাঙ্গু নদী, সেই সাঙ্গু নদীর স্রোতের কারণে বাতিঘরটা তখন ধ্বংস হয়ে যায় আর কি। পরবর্তীতে লোকেশন চেঞ্জ করে খুব সম্ভবত 1965 সালের দিকে আবার বাতিঘর তৈরি করা হয়। তখন বাতিঘর মেইনটেনেন্সের জন্য রেস্ট হাউস, কর্মকর্তা কর্মচারীদের জন্য এগুলাও তৈরি করা হয়। কিন্তু 1991 সালে যখন আবার ঘূর্ণিঝড় হয়, 1991 সালের 29 এপ্রিল একটা ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ে ওইটাও ধ্বংস হয়ে যায়। তো পরবর্তীতে ওইটা এখনো ওই মিসম্যানেজমেন্ট অবস্থায় আছে, মানুষজন গেলে ওই ভাঙাচোরা অবস্থায় দেখতে যায় আর কি। তো 1846 সাল, যদি আমি ভুল না করে থাকি, ওই সময়ে আসলে যেই বাতিঘরটা তৈরি করা হয়েছিল ওইটা আসলেই অনেক মানে এক্সক্লুসিভ ছিল, এবং এটা ফরেন আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করা হয়েছিল। যাই হোক, তো বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? আমরা একটু আগে এই ম্যাপে দেখছিলাম, মহেশখালীতে কুতুবদিয়া নামে একটা দ্বীপ আছে, ওই কুতুবদিয়া দ্বীপেই হচ্ছে বাতিঘর আছে, ঠিক আছে। 78-এর ক বলছে কে? নিঝুম দ্বীপ, এরে আল্লাহ, একমাত্র ডিজিটাল দ্বীপ মহেশখালী, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, অলিভ টার্টেল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? এটা খুব কমন একটা কোশ্চেন, বাট তাও দেখেন প্রায় সময় আসে। 2017 সালে 2বার আসছে, 2টা ডিফারেন্ট জায়গায়। অলিভ টার্টেল খুবই কমন কোশ্চেন, এগুলো এখন এতদিনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। সেন্ট মার্টিন। নেক্সট, কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়? এই মেরিন প্রোটেক্টেড এরিয়া নিয়ে আমি কিছু কথাবার্তা নেক্সট ক্লাসে বলবো। মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় হচ্ছে কোন এলাকাকে? ঝটপট অ্যান্সার করেন। সেন্ট মার্টিন, হ্যাঁ। মেইন প্রোটেক্টেড এরিয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা নেক্সট ক্লাসে আমি হালকা করে আলোচনা করে দিব। আচ্ছা, নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? এটা একটু আগে আমরা পড়ছি, হাতিয়া। ম্যাপ নিশ্চয়ই আপনার চোখের সামনে ভাসতেছে, সো ভেজালের কোনো কারণ নাই। আচ্ছা, নেক্সট, কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? হ্যাঁ, কক্সেস বাজার। আমরা একটু আগে ম্যাপেই দেখছি কক্সেস বাজার, তারান্ডের কি মহেশখালী, মহেশখালীতে একটু উপরের দিকে ছিল কি কুতুবদিয়া আইল্যান্ড, তাই না? কক্সেস বাজার, এটা ইজি। ম্যাপ যদি আপনার চোখের সামনে ভাসে তাহলে আপনি বুঝবেন, হ্যাঁ। মনে আছে? এই কই গেলাম? এই যে কক্সেস বাজার, এই কক্সেস বাজারের এই যে এখানে কুতুবদিয়া দ্বীপ। তাহলে কুতুবদিয়া দ্বীপ কোথায় অবস্থিত? ডেফিনেটলি কোথায় অবস্থিত? কক্সেস বাজার। ওকে। আচ্ছা, বাংলাদেশের নদী বন্দর, এটাতে একটু পরে ঢুকে আমরা নদ নদী নিয়ে একটু আগে কথাবার্তা বলে নিই, ওইটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নদী বন্দরে একটু পরে আসতেছি, হ্যাঁ, আগে ইয়েটা শেষ করে নিই। 46 বিসিএস এর প্রশ্ন, গত লাস্ট বিসিএস এ আসা প্রশ্ন, যে বাংলাদেশের নবীনতম নদ কোনটি, এটা নদী কোনটি? এটা খুবই কমন, এটা আমরা বিসিএস পরীক্ষা যেদিন হয় সেই দিনই তো অ্যান্সার ট্যান্সার পেয়ে একদম মুখস্থ করে ফেলি, এবং পরীক্ষা শেষ হওয়ার পরে মনে হয় যে আল্লাহ, এত সহজ প্রশ্ন আসছিল, হ্যাঁ। তো এইটা আর কি, সেইটা অ্যান্সার হচ্ছে জিঞ্জিরাম। আমরা এটা মনে হয় সবাই পড়ে ফেলছি। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? দেখেন, এটা কত কমন, এতবার আলোচনা করছি, তাও দেখেন বিসিএস এর মতো পরীক্ষায় আসছে, আর আপনারা প্রাইমারি নিবন্ধন নিয়ে ভয় পান। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র নদী।
কই গেল লাইভ? হ্যাঁ, ওকে, যমুনা কে বলছে তাকে আমি মারবো। সাজ্জাদ হোসেন সোহেল, গত ক্লাসের শেষ 10 মিনিটটা শেষ 5 মিনিট দেখে নিন। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙন প্রবণ? এটা 43 বিসিএস এ আসছে। এটা আসলে একটু মানে মুখস্থ টাইপের। এটা অ্যান্সার হচ্ছে নড়িয়া উপজেলা। এই ধরনের কোশ্চেন আসলে খুব একটা না পারলেও কোনো ঝামেলা নাই, বাট এগুলা নিয়ে আমি পরে একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ, নদী ভাঙন এগুলা নিয়ে, ওই যে জোয়ার ভাটা বা এই ধরনের যে টপিকগুলো আছে, যখন আমরা ওই যে পরিবেশ, জলবায়ু বা ভূগোলের আরো ডিটেলসে ঢুকবো, তখন এগুলো নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করব। কোনটি যমুনার উপনদী? কোনটি যমুনার উপনদী বলেন? কোনটি যমুনার উপনদী? কোনটি যমুনার উপনদী? এখনো 90 এর অ্যান্সার আসতেছে, ঝটপট বলেন। তিস্তা, ভেরি গুড। আমরা কোনো একটা স্লাইডে নদী আঁকছিলাম মনে হয়। আচ্ছা, এই যে এইখানে এইটা হচ্ছে যমুনা ছিল, তাই না? এই যে এইটা ছিল কি? যমুনা। হ্যাঁ, তো এই যমুনা আসলে বেসিক্যালি উপনদী বলছিলাম না? উপনদী মানে হচ্ছে যে মূল নদীতে যেটা এসে পতিত হয়। মূল নদীতে যেটা এসে পতিত হয়, যেমন মহানন্দা নামে একটা নদী আছে, যে মহানন্দা নদীটা ভারত থেকে এদিকে বাংলাদেশের সীমান্ত ধরে আবার এদিকে করে এদিকে ঢুকে। তো এই যে একটা নদী, পদ্মা যে মূল নদী, এই নদীর উপরে যেটা পড়ে, নদীর উপরে এসে মূল নদীর উপরে যেটা এসে পতিত হয়, এটাকে আমরা বলি উপনদী। আর এই পদ্মা থেকে যদি কোনো নদী বের হয়, সেগুলোকে আমরা বলি শাখা নদী। ঠিক আছে? তো এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে একটা নদী আসে, যেটাকে আমরা বলি হচ্ছে তিস্তা। এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে একটা নদী আসে, যেটাকে আমরা বলি তিস্তা। তো এই তিস্তাকে, যেহেতু এটা যমুনার উপরে পতিত হয়, যমুনার উপরে পতিত হয়, এই যে এই হলো আমার যমুনা। যমুনা হচ্ছে মূল নদী। তো এই মূল নদীর উপরে যেহেতু পতিত হয়, এই জন্য আমরা তিস্তাকে বলি যমুনার উপনদী। হ্যাঁ, এটা হচ্ছে কি তিস্তা কোথা থেকে আসে? সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। ঠিক আছে? তো অনেকেই অ্যান্সার করছেন ইতোমধ্যেই, তো জেনে ভালো লাগলো যে আপনারা পড়ছেন, পড়াশোনা করছেন। তো যমুনার উপনদী কোনটা? তিস্তা। দেখেন 42 বিসিএস আসছে, খুব কমন প্রশ্ন আসে এবং আমরা সেগুলো পারি না। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট বা কেন্দ্র কোথায়? ফরিদপুর। হ্যাঁ, এটাও খুব কমন একটা প্রশ্ন, সবাই আমরা এটা জানি, ফরিদপুর। ঠিক আছে, নেক্সট। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র। হ্যাঁ, কেন ব্রহ্মপুত্র? কারণ ব্রহ্মপুত্র, আপনি যদি দেখেন বাংলাদেশের মানচিত্রের উপরের দিক, অর্থাৎ ওইদিকে তিব্বত, তারপরে তিব্বত তো প্রায় মনে হয় চীনের কাছাকাছি, যাই হোক, তিব্বত আর আসাম, এই তিব্বত হয়ে আসাম ঘুরে তারপরে বাংলাদেশে ঢুকছে। এবং এটার দৈর্ঘ্য প্রায় 1700 সামথিং কিলোমিটার। হ্যাঁ, তো এই জন্যে বলছে যে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে কোনটা, অর্থাৎ সবচেয়ে বেশি পথ ঘুরে টুরে বাংলাদেশে ঢুকছে কোনটা। তো এইটা যদি কোশ্চেন হয়, তাহলে অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ওকে, নেক্সট। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? একটু আগে আমরা দেখছি যমুনা নদী কোথায় পতিত হয়েছে, বলেন তো? একটু আগের ম্যাপেই ছিল। বলেন তো যমুনা নদী কার উপর পতিত হয়েছে? মনে পড়ে? এই যে এইভাবে আসতেছিল পদ্মা, তারপরে এই যে এখানে ছিল কি গোয়ালন্দ, হ্যাঁ, তারপরে এখানে আসছিল কে? যমুনা। তারপরে আবার এখানে যে গেছে, এই দুইটা মিলিত হয়ে যে গেছে, সেটাও কি পদ্মাই ছিল। তাহলে এই যে যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী কার সাথে মিলিত হয়েছে? পদ্মার সাথে মিলিত হয়েছে, তাই না? তো ওইটাই হচ্ছে বিষয়, যে যমুনা নদী কোথায় পতিত হয়েছে, অ্যান্সার হচ্ছে পদ্মা। ঠিক আছে, নেক্সট। বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি? তো বাংলাদেশের দীর্ঘতম নদী যদি বলে, তাহলে হচ্ছে পদ্মা। এটা কোথাও কোথাও 341 কিলোমিটার বলা আছে, কোথাও কোথাও 344 বলা আছে। সো এটা নিয়ে একটু মারামারি আছে, আপনারা দুইটাই মনে রাখতে পারেন। খুব সম্ভবত 344 কিলোমিটারটাই
বেশি জায়গায় ব্যবহার করে, ঠিক আছে। ওকে, কিসের স্রোতে নদী খাত গভীর হয়? আচ্ছা, এটা 35 বিসিএস আসা প্রশ্ন। কিসের স্রোতে নদী খাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোত। এটা এই ধরনের প্রশ্ন ওই যে আমাদের ভূগোল, প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, ওই ওই চ্যাপ্টারে পড়বো। আপাতত এটা মনে রাখেন যে জোয়ার ভাটার স্রোতে নদী খাত আরো গভীর হয়, ঠিক আছে। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? এটা বলছিলাম একটু আগে, মনে পড়ে আপনাদের? আরে বাবা, বারবার কেন আমাকে দেখায়? এই যে জায়গাটাতে মিলছে, এই যে জায়গাটাতে মিলছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে আজমেরীগঞ্জ। আজমেরীগঞ্জ, ঠিক আছে। ওকে, আজমেরীগঞ্জ। তাহলে অ্যান্সার কি? আজমেরীগঞ্জ। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে আজমেরীগঞ্জ। এগুলো কিন্তু আপনাদের ওই যে ইয়াতে সুন্দর করে দেওয়া ছিল, হ্যাঁ, তো আশা করি আপনারা সেগুলো দেখছেন এবং এখন নিশ্চয়ই কানেক্ট করতে পারতেছেন। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? এটাই আমি একটু আগে বলতে যাচ্ছি, এই মাত্র মাথায় আসতেছিল যে ওখানে দেখাই দেই। যাই হোক, ওই পিছনে আর না যাই। বাঙালি আর যমুনা নদীর সংযোগ হচ্ছে বগুড়ায়। বাঙালি এবং যমুনা নদীর সংযোগ হচ্ছে বগুড়াতে, বুঝছেন? বুঝে গেছে? পদ্মা এবং যমুনা কোথায় মিলছে? এটা একদম ধাপে ধাপে আসি। তিস্তা আর এদিকে কি ব্রহ্মপুত্র মিলল, আবার বাঙালি আর যমুনা এটা মিলে আবার যমুনা আকারে নিচে নামলো, কোথায় পড়লো? পদ্মায়, ঠিক আছে। তাহলে যে তিস্তার যমুনা যে মিললো সেটা কোথায় মিললো? তিস্তার যমুনা মিললো হচ্ছে বগুড়াতে। তিস্তা আর যমুনা কোথায়, সরি, বাঙালি আর যমুনা কোথায় মিললো? বগুড়াতে, ঠিক আছে। মনে থাকবে? বাঙালি এবং যমুনা কোথায় মিলছে? বগুড়াতে। সেই বগুড়া থেকে নামতে নামতে যমুনা কোথায় গিয়ে পড়ছে? আরো নিচে, মানে ওইটা উত্তরবঙ্গ, সেটা হচ্ছে রাজবাড়ী। হ্যাঁ, কার সাথে কার উপরে কার সাথে গিয়ে মিলছে বা কোথায় পতিত হয়েছে? পদ্মায়। এরপরে সেটা আবার কোথায় গেছে? চাঁদপুরে গেছে, পদ্মা হয়ে চাঁদপুরে গেছে। তো চাঁদপুরে যখন গেছে, ওই উপর থেকে আবার কি আসছে? ওই যে আজমেরীগঞ্জ থেকে মেঘনা নেমে চাঁদপুরে মিলিত হয়েছে। হ্যাঁ, তো সেই মেঘনাই পরবর্তীতে বঙ্গোপসাগরে গেছে। তো প্রধান নদী কিন্তু এই আসলে পদ্মা, যমুনা, মেঘনা এগুলাই। এর বাইরে খুব বেশি আমাদের কিন্তু পড়ার দরকার নেই। আচ্ছা, পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? এটা আমরা পড়ছি গোয়ালন্দ। হ্যাঁ, এটা তো বারবার বলতেছি, গোয়ালন্দ। নেক্সট, বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে। কোথায় মেশে? বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা, ও আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলেন তো? আচ্ছা, বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, তো বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী কি গঙ্গা থাকে না, ওইটা কি হয়ে যায়? পদ্মা হয়ে যায়। আচ্ছা, এখানে কি বলছে? ব্রহ্মপুত্র যমুনা। তো ওই যে ব্রহ্মপুত্র যমুনা, এরা আসলে কি, এই ব্রহ্মপুত্র আর যমুনা এটা আসলে কোন নদী হয়ে যায়? এটা তো আসলে মূল নদী কোনটা? যমুনা হয়ে যায়, তাই না? তাহলে আপনাকে আসলে জিজ্ঞেস করছে বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী মানে এই পদ্মা নদী যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে। তাহলে পদ্মা আর যমুনা কোথায় মিলিত হয়? গোয়ালন্দে, রাজবাড়ী গোয়ালন্দে, ঠিক আছে। ঘুরায় পেঁচায় কোশ্চেন করছে, একই জিনিস। নেক্সট, রাকিবুল হাসান বলছে আগামীকাল সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে ঘুরতে যাবো। ভেরি গুড। আমি গত সপ্তাহে গিয়েছিলাম, তারপরে ঠান্ডা নিয়ে ঢাকায় ফিরেছি। হ্যাঁ, আপনিও যান, আপনার জন্য শুভকামনা। পুনর্ভবা, নাগর, ট্যাঙ্গন কোন নদীর উপনদী? হ্যাঁ, এই যে তিনটা, পুনর্ভবা, নাগর ও ট্যাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। হ্যাঁ, কোন নদীর উপনদী? মহানন্দা। এটা আমি ম্যাপে যখন ওই যে দেখাই দিব, তখন মানে খুব কমন কয়েকটা নদী আছে, সেই কমন কয়েকটা নদী এবং তাদের উপনদী এবং শাখা নদী জানলেই হয়। তো প্রশ্নের মধ্যে আপনি প্রশ্ন সলভ করলে আপনি আইডিয়া পাবেন কোনটুকু পড়তে হবে কোনটুকু পড়তে হবে না।
আর এর বাইরে ওই যে আমরাই তো আপনাদেরকে একটা পিডিএফ দিছি, ওইখানেও যা যা দেওয়া আছে ওর বাইরে খুব একটা কিছু পড়তে হবে না। হ্যাঁ, তো কোশ্চেনগুলো আগে সলভ করে নেন, তাহলে বুঝবেন যে আসলে কতটুকু পড়তে হবে। এর যেই ধরনের প্রশ্ন আসে এর ভিতরে থাকলেই ভালো হবে। আচ্ছা, গত সপ্তাহে দেখি সিরাজগঞ্জে অনেকেই গেছে, ভেরি গুড। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? এটা তো খুবই কমন কোশ্চেন। এইটা এত কঠিন কোশ্চেন যে এটা এখন আর আসেই না। হ্যাঁ, বাট যে সময় আসছে সেই সময় নিশ্চয়ই এটা অনেক ইয়া ছিল। আহ, ধলেশ্বরী নদীর শাখা নদী, এটা যে সময় আসছে 18 BCS, ওই সময় আসলে এইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর কি। কি হবে অ্যান্সার? হ্যাঁ, বুড়িগঙ্গা। ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। এটা আর আসলে দেখার কিছু নাই, এটা আমরা সবাই জানি। নেক্সট, ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দেই। সিকিম অঞ্চল থেকে কোন ইয়া জানি তৈরি হয়? তিস্তা, তিস্তা নদী, তাই না? ত্রিপুরা, ত্রিপুরা আর মিজোরাম থেকেও নদী আসে। এটা আপনাদের পিডিএফে আমি দেয়ার কথা। আই হোপ ওইটা আপনাদেরকে যে দিছি সেখানে ডিটেলসে বাবারে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? আচ্ছা, মিজোরাম পাহাড় যেটা, মিজোরাম তো আসলে আহ, একটা ইয়া, তো এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। এই মিজোরামের লুসাই পাহাড় থেকে, মিজোরামটা আসলে কোথায় বলেন তো? বাংলাদেশের মানচিত্রটা যদি আপনি দেখেন, মিজোরামটা আসলে কোথায়? চট্টগ্রামের ঠিক ডান দিকে। হ্যাঁ, চট্টগ্রাম এর ঠিক ডান দিকে মিজোরাম। তো মিজোরামের লুসাই পাহাড় থেকে নদী উৎপন্ন হয়েছে কর্ণফুলী। হ্যাঁ, চট্টগ্রামে যে কর্ণফুলী নদী আছে, সেই কর্ণফুলী নদীটা মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন। আর ত্রিপুরা পাহাড়, এটা কোথায় আছে বলেন তো? ত্রিপুরা কিন্তু মিজোরামের ঠিক উপরে এবং বাংলাদেশের পূর্ব দিকে। অর্থাৎ ঢাকা বা কুমিল্লার ওই দিকে। হ্যাঁ, ঢাকা বা কুমিল্লা থেকে আরো ডান দিকে, বুঝছেন? আপনি যদি ম্যাপটা একটু ভিজুয়ালাইজ করেন, ওই যে বাংলাদেশের চারপাশে কে কে আছে মনে আছে না? ওটা তো আমরা পড়ছিলাম। তো ত্রিপুরা, আমরা যদি একটু চিন্তা করি যে কুমিল্লা যেই জায়গাটায় আছে একদম বর্ডারে, তো কুমিল্লার ঠিক পাশে হচ্ছে ভারতের কোন রাজ্য? ত্রিপুরা। তো এই ত্রিপুরা পাহাড়ের, আমার ঠিক নাম মনে নাই, ওইখান থেকে তৈরি হয়েছে বা ওখান থেকে আসছে হচ্ছে গোমতী নদী। তো গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। হ্যাঁ, এটা নিশ্চয়ই জানেন সবাই। আর ব্রহ্মপুত্র নদ, এইটা আসলে কৈলাস শৃঙ্গ, ওই যে আহ, মানে এইটার অ্যান্সার হচ্ছে এইটা আর কি। তো সিকিম অঞ্চল থেকে তিস্তা নদী, মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী। আর কমেন্ট আসা কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট কোন নদীর তীরে অবস্থিত? 22 BCS, আচ্ছা অনেক আগে আসছে, বাট তারপর রেলিভেন্ট। সিলেট কোন নদীর তীরে অবস্থিত বলেন? সিলেট কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, আমার ফোনে নেট নাই। ও আচ্ছা,
খুব ভালো কথা। আচ্ছা, আশা করি এখন কমেন্ট আসবে। আচ্ছা, হ্যাঁ, আমার মোবাইলের ডাটা শেষ হয়ে গেছিল, ওয়াইফাই অন করতে ভুলে গেছি, ডাটাও খতম, এখন ওয়াইফাই কানেক্ট করছে, এখন আসবে আর কি। হ্যাঁ, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? আমরা ওই যে একটু আগে দেখছিলাম যে সুরমা আর কুশিয়ারা। হ্যাঁ, তো কুশিয়ারাটা আসলে মানে একদম সিলেট যে জেলা ওইটার ভিতর দিয়ে সুরমা ঢুকছে, আর আরো নিচের দিকে কুশিয়ারা যেটা আছে ওটা সিলেটে ঢুকে নাই, সিলেটের ভিতর দিয়ে গেছে হচ্ছে সুরমা। ঠিক আছে, ওকে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প, এটাও আমরা জানি যে তিস্তা সেচ প্রকল্প। ঠিক আছে, নেক্সট, পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? পদ্মা ও মেঘনা, পদ্মা ও যমুনা কিন্তু না, পদ্মা আর মেঘনা, পদ্মা মেঘনা, তাহলে চাঁদপুর। পদ্মা এবং মেঘনা, চাঁদপুর। ঠিক আছে, বোঝা গেছে? বারবার কেন এরকম হয়? হ্যাঁ, আচ্ছা, নেক্সট যাই। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? এটা বর্তমান কনটেক্সটে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, তারপর আমরা একটু জেনে রাখবো যে 54টি। হ্যাঁ, 54টি আর কি। ঠিক আছে, নেক্সট, ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী? প্রধান শাখা ব্রহ্মপুত্র থেকে জানি কে বের হয়েছে? যমুনা, তাহলে এটাই তো, যমুনা। আচ্ছা, দেখে ফেলছি, ওকে, যমুনা। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? এটার অ্যান্সার কি হবে? এটাও খুবই কমন, হালদা। এটাও খুবই কমন, হালদা। মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার করেন, মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মামুন বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, কি ক্লিয়ার হইলো? মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। করতোয়া। মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। হ্যাঁ, ওই যে উত্তরবঙ্গের ওইদিকে করতোয়া, এটা আমি বুঝাই দিব আর কি, যখন ম্যাপ নিয়ে একটু দেখাবো আর কি। আজকে তো আর ওগুলা করতেছি না, ওই একটা কিছু একটা কন্টেন্ট দিছিলাম, ওটা দেখে টেকে আসছেন, এই ভরসায় আমি আজকে কোশ্চেনগুলো সলভ করাই দিচ্ছি। আচ্ছা, তিস্তা নদীর উৎপত্তি স্থল, এটার অ্যান্সার কি হবে? তিস্তা নদীর উৎপত্তি স্থল, একটু আগে আমরা বলছিলাম তিস্তা নদীর উৎপত্তি স্থল, ছবিতেও কিন্তু দেখাইছিলাম। হ্যাঁ, ওই যে মহানন্দা যে ঢুকে, মহানন্দার ঠিক পাশে, মহানন্দা তো ওই যে তেঁতুলিয়ার ওই দিক একদম বর্ডার ঘেঁষে ভারতে যায়, তারপর আবার বাংলাদেশে ঢুকে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জে, আর ঠিক তার পাশে সিকিমের পার্বত্য অঞ্চল দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে পার্বত্য অঞ্চল হয়ে। এগুলো ডিটেলস আমি নেক্সট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, শরীর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাকে সাপোর্ট করবে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? এটা আমরা একদম প্রথম ক্লাসে একটা ইয়া পড়ছিলাম যে অমুক নদী কোন ইয়া থেকে আসছে, তখন আমরা পড়ছিলাম আরাকান পাহাড়, ঠিক ওইটাকেই উল্টাই দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাকেই উল্টাই দেওয়া হয়েছে যে আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি। এটা খুব সহজ। আরাকান পাহাড় কোথায় বলেন তো? ওই যে বাংলাদেশের একদম মানে দক্ষিণে, দক্ষিণ পূর্বে। হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণ পূর্বেই তো আসলে আরাকান এই প্রদেশটা। সো এবং দক্ষিণ পূর্বে অর্থাৎ একদম যদি আপনি চট্টগ্রামের একদম শেষের দিকে যান, এখানে আপনি তো জানেনই যে নদী আছেই একটা, যে শঙ্খ নদী বা সাঙ্গু নদী,
আরেকটা আছে মাতামুহুরী, ওটা নিয়ে পরে আলাপ করবো। তো এই শঙ্খ নদী বা সাঙ্গু নদী, এই নদীর স্রোতের কারণেই ওই যে কুতুবদিয়া বাতিঘর নষ্ট হয়ে মানে ধ্বংস হয়ে গেছিল আর কি। তো এই হলো সেই দুষ্টু নদী, সাঙ্গু নদী, শঙ্খ নদী, ঠিক আছে। আচ্ছা, শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে কোথা থেকে? এটা আসলে যে অপশনগুলো আছে দেখলেই আপনি বুঝতে পারবেন শীতলক্ষ্যা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। আমরা এখন 114 নম্বর প্রশ্নে আছি। হ্যাঁ, শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে, ফেনী নদী তো অবশ্যই না। ফেনী নদী হচ্ছে একমাত্র নদী যেটা যে জেলার নামে, হ্যাঁ, জেলার নামে নদী। অনেক সময় এগুলো ভাইবাতে জিজ্ঞেস করে যে জেলার নামে নদী কোনটি, ফেনী। কর্ণফুলী নদী, এটা তো আসলে কোথায় শীতলক্ষ্যার কোথায় কর্ণফুলী, কমন সেন্স। হ্যাঁ, সাঙ্গু নদী আর কর্ণফুলী নদী তো একই দিকে, চট্টগ্রাম রিজনে। তো সম্ভাব্য অ্যান্সার কিন্তু ব্রহ্মপুত্র নদী। তো এটা আপনি না জানলেও কমন সেন্স খাটাইলেই কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। ওকে, নেক্সট, সাত ইল আরব কোনটি? সাত ইল আরব এইটা আসলে একটু নদী সংক্রান্ত, বাট যিনি প্রশ্ন টাইপ করছেন উনি এখানে দিয়ে দিয়েছেন, ক্ষতি হয় নাই আমাদের, ভালোই হয়েছে। এটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। এটা হচ্ছে ইরাক আর ইরানের মধ্যে, এটা নিয়ে একটু ঝামেলা আছে। 1980 সালে এই সাতিল আরব, যে সাতিল আরবে অ্যাটাক করার কারণে প্রায় 10 বছর ধরে একটা যুদ্ধ চলে ইরাক আর ইরানের মধ্যে। এবং এই টাইগ্রিস ও ইউফ্রেটিস যে নদীটা আছে, আমরা যদি এটা ছবি দেখি, ছবিতে দেখলে বুঝতে পারবো যে, খেয়াল কর, এই যে নদীটা, এই নদীটা ইরাকের, ঠিক আছে। আবার আপনি যদি এটা দেখেন, এই যে নদীটা, এই নদীটা কার? ইরানের। তো এই যে দুইটা নদী, এই এই দুইটা নদী মিলিত হয়ে, এখন কোন কালিজে দিব, এই দুইটা নদী মিলিত হয়ে দেখেন এই জায়গায় মিলিত হয়ে দেখেন একটা কমন নদী হিসেবে এই যে পারস্য উপসাগরে মিলিত হয়েছে, যে পার্সিয়ান গালফ, গালফ মানে উপসাগর, পার্সিয়ান উপসাগরে মিলিত হয়েছে। তো এই সাতিল আরবেই অ্যাটাক করে 1980 সালে, এবং ইরাক ইরানের মধ্যে এটা নিয়ে প্রায় 10 বছর ধরে যুদ্ধ হয়। এখানে একটা আইডিয়াও পাচ্ছেন যে ইরাকের প্রতিবেশী কারা। কাপসিয়ান সাগর কোথায় অবস্থিত? এই যে কাপসিয়ান সাগর। সিরিয়া কোথায়? তুরস্ক জর্ডান কোথায়? সৌদি আরব কোথায়? লোহিত সাগর কোথায়? একটা আইডিয়া পাচ্ছেন আর কি। এদিকে আফ্রিকা মহাদেশ আর ওইদিকে এশিয়া মহাদেশ। যদিও এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, তো ভয় পাওয়ার কিছু নাই যে এই ক্লাসে কি সব শেষ হয়ে যাচ্ছে নাকি। এই ছবিটা দেখলে আপনি একটু আইডিয়া রাখেন আর কি। হ্যাঁ, একই নদী। ওকে, চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? হ্যাঁ, চেঙ্গি নদী। আচ্ছা, বুঝে না গেলে সমস্যা নাই, ওই যে পিডিএফ পাইলে তো তখন বুঝবেন। চেঙ্গি নদী, এটা আমরা মনে হয় খাগড়াছড়ি নিয়ে যেদিন কথা বলছিলাম ওই দিন মনে হয় বলছিলাম, বা কোনো একটা ম্যাপে হয়তো এটা ছিল, যে চেঙ্গি যে নদীটা আছে সেটা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। খাগড়াছড়িতে এই নদীটা অবস্থিত, চেঙ্গি। হ্যাঁ, চেঙ্গিস খান না কিন্তু, চেঙ্গি। কোনটি নদ? এটা খুবই কমন, ব্রহ্মপুত্র। কোনটি নদ? ঠিক আছে, এটা তো আসলে আর বলার কিছু নাই। মিয়ানমার হতে কত, আচ্ছা এই কোশ্চেন বাদ, এখানে অপশন ভুল আছে। মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? হ্যাঁ, কোন নদীর অপর নাম কীর্তিনাশা? বলেন। এটাও খুব কমন। এই যে অনেকে খাদ্য অধিদপ্তরের জন্য কোর্স চান, আজাইরা কোর্স চান, খালি মানে কোনো কাজ নাই, হ্যাঁ, খাদ্য অধিদপ্তরের জন্য কোর্স দেন, সমাজসেবার জন্য কোর্স দেন। দেখেন এই যে প্রশ্ন চলে আসতেছে, বলেন আমাকে যে কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা। হ্যাঁ, কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা। নেক্সট, চর ফ্যাশন কোন জেলায়? চর ফ্যাশন, চর ফ্যাশন, চর ফ্যাশন কোন জেলায়? ভোলা। এটা তো
আটকে গেছিলাম কোনো এক কারণে, এটা তো আমরা সবাই জানি। চরফ্যাশন কোন জেলায়? ভোলা। নেক্সট, নির্মলচর কোথায় অবস্থিত? অনেক আগে আসছে, বাট এটা আমরা কিন্তু দু একদিন আগে পড়ছিলাম। একটু বলেন তো, আমি একটু পানি খেয়ে নিই। একটু বলেন যে নির্মলচর কোথায় অবস্থিত? আমরা এটা ম্যাপে দেখাইছিলাম, স্লাইডে দেখাইছিলাম, এবং আহ, এটা হচ্ছে গতদিন ছিল আর কি, ওই স্লাইডেও ছিল। হ্যাঁ, নির্মলচর কোথায় অবস্থিত? 121-এর অ্যান্সার তাড়াতাড়ি দেন। 121-এর অ্যান্সার তাড়াতাড়ি দেন। সবাই এখন 120-এর অ্যান্সার দিচ্ছেন। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে আছি, হ্যাঁ, কিন্তু এইটুকু ধৈর্যই আমাদের কারো নাই। অলরেডি 40-50 জন নাই। আহ খুবই হতাশার। রাজশাহী, ভেরি গুড। নির্মলচর কোথায় অবস্থিত? রাজশাহী। আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে রাজশাহীর জন্য একটাই প্রমিনেন্ট চর আছে রাজশাহীতে, সেটা হচ্ছে নির্মলচর। হ্যাঁ, বোরহান উদ্দিন অ্যান্সার করছে, আরজিনা অ্যান্সার করছে, ভেরি গুড। মামুন অ্যান্সার করছে, আচ্ছা, ভেরি গুড। লুনা হাসান অ্যান্সার করছে, চৈতি, দীপান্বিতা, অনেকেই দেখতেছে লুকাই লুকাই, কিন্তু অ্যান্সার করতেছে না। আবুল হাসান রাজশাহী, আলামিন অ্যান্সার করছে, ভেরি গুড। সাজ্জাদ হোসেন সোহেল বলছে গগ গগগ। সে এক্সাইটমেন্টে কমন পেয়ে গেছে, তো অনেকবার দাগাইছে আর কি, 5বার লিখছে গ গ গ গ গ। জেরিন অ্যান্সার করছে দলি পণ্ডিত, আচ্ছা, তৌহিদুল ইসলাম, ভেরি গুড। মরিয়ম, আচ্ছা, শিক্ষালয় চৌচিং, এটা আবার কি? ও, আপনি কে গো? আচ্ছা, রাকিবুল হাসান লিখছে আমাদের রাজশাহীতে, ভেরি গুড। হুম, ওটা গরম পানি ছিল। আনিকা বলছে রাজশাহী, বাবুল হোসেন রাজশাহী, ভেরি গুড। আমার এখানে নেট আটকে যাচ্ছে, আর এরপরে একটু পরপর নেট আটকে যাচ্ছে, তারপরে ওই যে আটকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে 10 সেকেন্ড আগেরটা এখানে শো হচ্ছিল, তখন আটকে গেছে। এরপর 10 সেকেন্ড পরের ভিডিওটা আসার সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমাকে এত তাড়াতাড়ি নাড়ায় নাড়ায় তারপরে 10 সেকেন্ড পরে নিয়ে যায় দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। তাইলে আমরা যারা যারা আজকে ক্লাসে আসেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ক্লাসে আসছেন তাদেরকেও ধন্যবাদ। তো ঋতু বলছে যে আমার নাম বলবেন স্যার। ক্লাস শেষ, বাসারই, আপনি চলে যেতে পারেন। হ্যাঁ, আমার এখানে নেটও ডিস্টার্ব দিচ্ছে। তো জুমে যারা কানেক্টেড ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। তো আমার জ্বর ছিল কি না ছিল সেটা আপনাদের কনসার্ন না, আপনাদের ক্লাস আসলে চলতে হবে ঠিকঠাক মতো, এটা হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আশা করছিলাম যে আজকে সবাই থাকবেন, কিন্তু আহ, ওই যে কি একটা কথা আছে না, যে ভুলে গেছে একটা প্রবাদ, কি জানি, পাড়াপড়শির খবর নাই, কি জানি একটা ব্যাপার। তো আমার অসুস্থতা, আমারই কোনো ইয়া নাই, কিন্তু আহ, মানে আপনাদের ঘুম হারাম, আপনারা ক্লাসে ক্লাসে আসতেছেন না আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন ওই যে শেষ মুহূর্ত পর্যন্ত যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ, যারা কমেন্ট না করে গোপনে ক্লাস করছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা অবলা থেকে সবলা হয়ে কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা সবল হয়ে কমেন্ট করছেন তাদের জন্য
ও আচ্ছা, তুলি সরকার আমার জন্য উপকার করছে, অদ্রিতাও উপকার করছে, যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হ্যাঁ, এটা আসলে আমার ব্যক্তি জীবনের সাথেও এখন রিলেটেড, আর আজকের ক্লাসে তো আরো বড় ভাবে রিলেটেড আর কি। বিয়ের বিষয়টা দেখলাম আমাদের মানে আহ, বোন সম্প্রদায় আর কি এই বিয়ে সংক্রান্ত প্রবাদটা লিখতেছে। এখন পর্যন্ত কোনো, হ্যাঁ না, শাহিদ হাসানকে পাইছি যে আর কি প্রথম এটা লিখলো যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির খবর নেই। এছাড়া যারা যারা এই প্রবাদটা আমাকে মনে করাই দিছে সবাই হচ্ছে মানে আপু সম্প্রদায় আর কি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কামরুল হাসানও যোগ দিছে। আহ, রাকিবুল হাসান বলছে যে স্যার আপনাকে সিরাজগঞ্জের পানিতোয়া মিষ্টি ও মাঠা খাওয়াবো। আরে হ্যাঁ, তাহলে তো গত বৃহস্পতি শুক্র শনি আমি ওখানে ছিলাম। আপনি কই ছিলেন সেই সময়? চায়নাবাদে গেলাম, আরো কই কই পার্কে টার্কে গেলাম। আপনি আনারস আমি বেশি খাইতে পারি না আর কি। আচ্ছা, ওই আমি কেন এত কমেন্ট পড়তেছি, গত কোনো একটা ইয়াতে কে জানি লিখছে যে স্যার কোনো কমেন্ট পড়ে না, এই জন্য আমি আজকে একটু কমেন্ট পড়তেছি। ক্লাস কিন্তু শেষ, আর আজকে কিন্তু গণিত ক্লাস হবে না, কারণ আমাদের মোত্তাসিন পাহলভী স্যার খুবই অসুস্থ। আমি তো তাও দাঁড়ায় আছি, আমি একটু পর পর ওই পিছনে গিয়ে বসছি চেয়ারে। পানি পিছনে কেটলিতে গরম পানি আছে, হাতে নর্মাল ঠান্ডা পানি আছে, ওখানে লং আদা আছে। তো আমার সব বন্দোবস্ত করা আছে এখানে। বাট পাহলভী স্যার একদমই বেডে পড়ে আছেন। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। আমিও গতকাল পর্যন্ত বেশ বাজে অবস্থা ছিল। আজকে মানে ব্যাকআপ কাউকে না পেয়ে এই জন্য ভাবলাম যে জিকের ক্লাসও যেহেতু কম হয়েছে, সো আমি আর কোনো এক্সকিউজ রাখতে চাই নাই। তো এই আর কি। হ্যাঁ, একজন ভালো কথা বলছে যে প্রবাদ উল্টে যাবে, যে অসুস্থ তার ছুটি নেই, ছাত্র ছাত্রীর ছুটি চাই। হ্যাঁ, ভালো কথা বলছে। হুম, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে আহ, 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 আপনারা হচ্ছে একটু রেগুলার ক্লাসগুলো কইরেন যারা করতেছেন, পরীক্ষাগুলো রেগুলার দিয়েন, ঠিক আছে? আমরা যেটা দেখতেছি যে পরীক্ষা দেওয়ার প্রবণতা একটু কম, আপনারা একটু আলসেমি করতেছেন বা পরীক্ষা ভীতি কাজ করে। তো পরীক্ষা ভীতি কাটানোর জন্যই কিন্তু পরীক্ষাগুলো দিতে হবে। হ্যাঁ, তো মেজরিটি যদি পরীক্ষা না দেন তাহলে তো সমস্যা। আর আমাদের যখন মেগা এক্সাম হবে, মেগা এক্সামে যদি প্রাইজ থাকে, আমরা কিন্তু দেখবো যে কারা রেগুলার এক্সাম দিছে। যারা রেগুলার এক্সাম দিছে তারাই কিন্তু প্রাইজের জন্য সিলেক্টেড হবে, আদারওয়াইজ কেউ হবে না। ঠিক আছে, এটা একটু মাথায় রেখেন আর কি। ঠিক আছে। আর দীপান্বিতা বলছে আমি এত এত কমেন্ট করলাম আর স্যার বললেন লুকায় ক্লাস করছে, আপনাকে বলি নাই। ঠিক আছে, ওকে। তো এক্সাম হলে দেখা হইলে কথা কয়েন, উমা এগুলা কইরেন না এক্সাম হলে। রংপুর অনেক দূর। রংপুর আমার আমি একবার না কয়েকবার গেছি, 2-3 বার ক্লাস নিতে গেছি। 11-12 ঘন্টা লাগছে, জীবন বরবাদ হয়ে গেছে। যদিও শুয়ে শুয়ে গেছিলাম, বাট তারপরও অনেক কষ্টের জার্নি। আচ্ছা, আচ্ছা, যেহেতু আজকে যারা ক্লাস করছেন এরাই বলা যায় যে পাগলা ফ্যান, ট্রু ফ্যান। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড ঝটপট করতে পারেন। আর 1 মিনিট। হ্যাঁ, আমি নাকি আপনাদের কমেন্ট টমেন্ট পড়ি না, আরও কি কি সব বলেন। মামুন আলী খুব ভালো কাজ করছেন, তিনি নিয়মিত 3টা পরীক্ষা দিচ্ছেন। এটাই করা উচিত, সবাই পরীক্ষাগুলো দিবেন। ঠিক আছে, মেজরিটি পরীক্ষা দিবেন। পরীক্ষা দিলেই হচ্ছে ইয়া হবে আর কি। পরীক্ষা দিলেই মোটামুটি আপনাদের যে জড়তা আছে বা ভুলগুলো আছে ওগুলো কেটে যাবে। ঠিক আছে। বরিশাল বহু আগে গেছি। বরিশালের জার্নি অনেক মজার ছিল লঞ্চে, এবং ওখানে গিয়ে ইলিশ মাছ খাইছি আর কি। ঠিক আছে, আমার মনে হয় যে কারো কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, আমরা যেটা আমি রিকোয়েস্ট করব যে আজকে যখন আমরা ক্লাসের পোস্ট দেই তখন অনেকেই বলছেন ক্লাস নিয়েন না, ক্লাস নিয়েন না। তারপরে যখন ক্লাসে ঢুকে গেছি তখনও বলছেন ক্লাস নিন না, ক্লাস নিয়েন না। আপনারা ফাঁকিবাজি হলে তো হবে না। স্যার যদি ক্লাস নিতে পারে তাহলে নিবে, যত সমস্যাই হোক। তো আহ, তো একটু ক্লাসগুলা ভালো মতো করেন। হ্যাঁ, ক্লাসগুলো একটু ভালো মতো করেন। আর হচ্ছে
পরীক্ষাগুলো একটু রেগুলার দিয়েন, এটা আর কি আমার তরফ থেকে রিকোয়েস্ট। কারণ আমরা চাই যে আমাদের এই কোর্সটা করে প্রাইমারি শিক্ষক নিবন্ধন ছাড়াও যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেন আপনি ভালো করতে পারেন, এবং আসলে আপনাদের মন থেকে আপনারা যে ইয়াটা করেন আমাদেরকে, সেটার জন্য কিন্তু আমাদের জন্য একটা ব্লেসিংস। হ্যাঁ, তো ওইটাই আমাদের দরকার। আমরা আমরা চাই যে আসলে আহ, মানে আপনারা আমাদেরকে গুরু মানেন বা মান্য করেন, এটার সাথে সাথে সেটার তো একটা রেজাল্টও দরকার, তাই না? তো আমরা শুধু পড়ায় গেলাম, আপনারাও ওয়াও ওয়াও করলেন বা জি হুজুর জি হুজুর করলেন, পরে সেটার কোনো রেজাল্ট আসলো না, আউটপুট আসলো না, এতে কিন্তু আসলে মানে কষ্টটা আসলে দ্বিপাক্ষিক, আপনাদেরও হবে আমাদেরও হবে। তো এই জন্য আমরা চাই যে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের তো বড় সার্কুলার আসবেই, এবং আমি শিওর আপনারা যারা যারা ভর্তি হয়েছেন কোথাও না কোথাও আপনাদের হয়ে যাবেই। এরপরও আরও যে মানে রানিং যে সার্কুলার আছে, আরেকটু যদি বড় আপনি দৃষ্টিভঙ্গি করেন বা আরেকটু বড় স্বপ্ন দেখেন, হ্যাঁ, আপনি আরও অন্যান্য জায়গায় যে সার্কুলার হচ্ছে সেগুলোতেও আবেদন করেন। শিল্প মন্ত্রণালয়ে একটা সার্কুলার চলতেছে, বিসিক বা বিসিআইসির মনে হয় একটা সার্কুলার চলতেছে, সেখানেও আপনি ট্রাই করেন, ট্রাই করতে তো সমস্যা নাই। যারা রানিং স্টুডেন্ট আছেন তারা হয়তো ওই নবম গ্রেড বা দশম গ্রেডে সরাসরি আবেদন করতে পারবেন না, তারা পরীক্ষার টেস্ট নেওয়ার জন্য মেইন পরীক্ষায় যেগুলোতে এইচএসসি পাশে আবেদন করা যায় সেগুলো পরীক্ষা এমনি দিয়ে দেখতে পারেন, সেটাও একটা এক্সপিরিয়েন্স হতে পারে আপনার জন্য, যে আসলে দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, তো আহ, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে কিন্তু গণিত ক্লাস হবে না, তো সবাই চিল করেন। হুম। আর ক্লাসে আজকে যা যা পড়াইছি এটা পিডিএফ কিছুক্ষণের মধ্যে দিতে চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব নদী ম্যাপে দেখানোর, এবং পরিবেশ জলবায়ু এগুলো নিয়ে আরও ডিটেলস কথা বলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মনিরা আক্তার, আপনি নেক্সট থেকে আর ক্লাস করেন না তাহলেই তো হয়, অথবা চোখ বন্ধ করে ক্লাস করবেন এরপর থেকে।